বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ আকরামুল আলম, সহকারী শিক্ষক আল হেরা ইনস্টিটিউট, জুম্মাপাড়া, রংপুর থেকে তোমাদেরকে আসসালামু আলাইকুম। আজ আমি তোমাদের ছোট্ট একটা পাঠ নেব, সেটা হলো সপ্তম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের। সপ্তম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের পাঠের নাম পদার্থের গঠন। আজ পদার্থের গঠন সম্পর্কে তোমাদেরকে ছোট্ট একটা ধারণা দেব। এই ধারণার উপরেই প্রথমে পদার্থের গঠন করতে গেলে আমাদের জানতে হবে পদার্থটা কি। পদার্থ কি এটা আগে তোমাদেরকে জানতে হবে। যদিও তোমরা এটা মনে হয় ক্লাস 6-এ পড়ে আসছো, তারপরেও তোমাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, যার ওজন আছে, আয়তন আছে, স্থান দখল করে, বল প্রয়োগে বাধা সৃষ্টি করে, আর ইন্দ্রিয়ের সাহায্যে অনুভব করা যায়, এরকম যদি হয় তাকেই পদার্থ বলবো আমরা। এই পদার্থের পদার্থের গঠন নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমাদের চারপাশে আমরা সবসময় বিভিন্ন জিনিস দেখতে পাই। এই বিভিন্ন জিনিস যা দেখতে পাই সবই প্রায় পদার্থ। এগুলো আমরা বিভিন্ন কাজে ব্যবহার করি, যেমন পানি, ইট, কাঠ, লবণ ইত্যাদি সবই পদার্থ। এই পদার্থগুলো সবই হলেও এই পদার্থের বিভিন্ন রকম আছে, পদার্থের ভিন্নতা আছে। এই পদার্থের ভিন্নতা করতে গেলে আমরা প্রথমে দেখব যে পদার্থগুলো কী ধরনের। প্রথমে আসো যে পদার্থের ভিন্নতা। পদার্থের ভিন্নতা। প্রথমে আসো যে এই পদার্থ আমরা যেমন মনে করো বহুল ব্যবহৃত লোহার কথাই যদি আমরা বলি, যে এই লোহাতে যদি ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণাগুলো দিয়ে এই লোহাগুলো তৈরি। এই ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণাগুলোকে পরীক্ষা করলে দেখা যায় এর মধ্যে শুধু লোহার কণাই অবশিষ্ট, অন্য কোনো কিছু নেই। অতএব এই লোহার যে ক্ষুদ্র ক্ষুদ্র কণা যতই তোমরা ভাঙো, যতই টুকরা করো, যতই ছোট করো, শুধু লোহাই পাওয়া যাবে। এই ধরনের আরও অনেক পদার্থ আছে, যেমন ক্লোরিন, কপার, হাইড্রোজেন, অক্সিজেন ইত্যাদি। সবগুলো তোমরা যতবারই ভাঙো শুধু এর মধ্যে সেই পদার্থটাই পাবা। এই জন্য এই ধরনের যে পদার্থগুলো আছে এগুলোকে বলা হয় মৌলিক পদার্থ। অর্থাৎ তোমরা আরেকবার ভালো করে জেনে নাও, তাহলে আমরা এখন বলতে পারি মৌলিক পদার্থ কাকে বলে। তাহলে মৌলিক পদার্থ কাকে বলে এটা প্রথমে তোমরা আরেকবার জেনে নাও। যে পদার্থকে ভাঙলে বা বিশ্লেষণ করলে ওই পদার্থ ছাড়া আর অন্য কোনো পদার্থের অস্তিত্ব পাওয়া যায় না, এই ধরনের যদি পদার্থ হয় সে পদার্থকে আমরা বলবো মৌলিক পদার্থ। যেমন লোহাকে আমরা এভাবে লিখতে পারি, এটা একটা লোহার কণা। এই ধরনের এক টুকরা লোহার মধ্যে এরকম আরও অনেক কণা থাকে, দিয়ে একটা লোহার টুকরা তৈরি। এই ধরনের পদার্থকে আমরা বলবো মৌলিক পদার্থ। এরপরে আসো আরও কিছু কিছু পদার্থ পাওয়া যায়, যেমন পানি, যেমন চিনি, লবণ। তা লবণের কথাই আমরা ধরি। যদি লবণকে ভাঙা বা বিশ্লেষণ করা যায়, দেখা যায় এর মধ্যে দুই ধরনের পদার্থ আছে। যেমন কি পাওয়া যায়? সোডিয়াম এবং ক্লোরিন। সোডিয়াম এবং ক্লোরিন পাওয়া যায় লবণের ভিতরে। তার মানে গোটা লবণটাকে আমরা এক কথায় বলতে পারি সোডিয়াম ক্লোরাইড। অর্থাৎ সোডিয়াম এবং ক্লোরিনের সমন্বয়ে তৈরি হলো লবণ। সোডিয়াম এবং ক্লোরিনের তৈরি লবণ। তার মানে
আমরা এখানে আরেক ধরনের পদার্থ পেলাম, যে পদার্থে শুধু ওই পদার্থ নয় একাধিক পদার্থ পাওয়া যাচ্ছে। তার মানে তাহলে এটাকে কি আমরা মৌলিক পদার্থ বলবো? তা নয়, এটাকে আমরা তখন বলবো এই ক্ষেত্রে যৌগিক পদার্থ। এই ক্ষেত্রে এটাকে আমরা বলবো যৌগিক পদার্থ। তাহলে আসো শিক্ষার্থী বন্ধুরা, যৌগিক পদার্থ কাকে বলে এটা একবার আমরা জেনে নিই। যৌগিক পদার্থ, মনোযোগ সহকারে তোমরা শোনো, যে পদার্থকে ভাঙলে বা বিশ্লেষণ করলে ওই পদার্থ ছাড়া একাধিক পদার্থের অস্তিত্ব অনুভব করা যায় বা পাওয়া যায়, যাদের ধর্ম গুণ ওই পদার্থ হতে সম্পূর্ণ ভিন্ন, এই ধরনের পদার্থকে আমরা বলবো যৌগিক পদার্থ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানতে পারলে মৌলিক পদার্থ কাকে বলে, যৌগিক পদার্থ কাকে বলে। আর একটা পদার্থের কথা তোমাদেরকে আমরা বলবো এখন, এই পদার্থটাকে বলা হয় মিশ্র পদার্থ। আচ্ছা, এটাকে আমরা আর একটা পদার্থের কথা বলবো, এটাকে বলা হয় মিশ্র পদার্থ। মিশ্র পদার্থ, এক গ্লাস পানিতে যদি আমরা কিছুটা লবণ দিই তাহলে লবণটা দেখা যাবে আর পানিতে দ্রবীভূত হয়েছে, অর্থাৎ লবণের অস্তিত্ব দেখা যায় না বা অনুভব করা যায় না, কিন্তু লবণ আছে। এটাকে খুব সহজে পৃথক করা যায় যদি তোমরা এই পদার্থটাকে, এই পানিটাকে পরবর্তীতে তাপ দাও। তাপ দিলে পানিটা বাষ্প আকারে উড়ে যাবে এবং তোমার লবণের দানাগুলো নিচে পড়ে যাবে। খুব সহজে এদেরকে পৃথক করা যায়। এই খুব সহজে পৃথক করা যাওয়ার কারণেই এটাকে বলা হয় মিশ্র পদার্থ। এই ধরনের আরও মিশ্র পদার্থ আছে, যেমন বাতাস এক ধরনের মিশ্র পদার্থ। বাতাসে নাইট্রোজেন, অক্সিজেন, জলীয় বাষ্প ইত্যাদি বিভিন্ন ধরনের পদার্থের সমন্বয়ে এই বাতাসটা তৈরি। এই বাতাসকে বলা হয় মিশ্র পদার্থ। তাহলে আমরা আজ পদার্থের গঠন সম্পর্কে একটুখানি জানতে পারলাম, যে পদার্থের গঠন আলোচনা করতে গিয়ে আমরা বিভিন্ন ধরনের পদার্থের কথা বললাম। সব কিছুই পদার্থ, কিন্তু এর মধ্যে কিছু আছে মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ এবং মিশ্র পদার্থ। মৌলিক পদার্থ কি আমরা জানলাম, অর্থাৎ বললাম যে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না। যৌগিক পদার্থ একাধিক মৌলিক পদার্থের সমন্বয়ে গঠিত। আর মিশ্র পদার্থ যে এটাও একাধিক পদার্থের সমন্বয়ে গঠিত, কিন্তু এদেরকে সহজে পৃথক করা যায়। তাহলে আজকের ক্লাসে আমরা জানতে পারলাম পদার্থের ভিন্নতার কারণ, পদার্থের গঠন সম্পর্কে, পদার্থের যে ভিন্নতা, বিভিন্ন ধরনের পদার্থ আছে, এটা সম্পর্কে আমরা জানতে পারলাম। শিক্ষার্থী বন্ধুরা, আমরা পদার্থের ভিন্নতা সম্পর্কে জানলাম। এবার আমরা জানব ক্ষুদ্রতম কণার মতবাদ। এবার ক্ষুদ্রতম কণার মতবাদ সম্পর্কে আমরা একটু ধারণা লাভ করব। ক্ষুদ্রতম কণার মতবাদ সম্পর্কে আমরা জানব। আগের পাঠে আমরা দেখেছি মৌলিক বা যৌগিক পদার্থকে ক্রমাগত ভাঙতে থাকলে ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত হয়। এই ক্ষুদ্র কণার বিষয়ে
বিভিন্ন বিজ্ঞানীগণ, বিভিন্ন দার্শনিকগণ বিভিন্নভাবে মতবাদ ব্যক্ত করেন। এইরকম একজন দার্শনিক, গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস, তিনি বলেন যে এই পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র কণা অবিভাজ্য, এদেরকে ভাঙতে ভাঙতে একটা সময় আসে যা আর ভাঙা যায় না। এই জন্য তিনি এই পরমাণু বা ক্ষুদ্রতম কণার নাম দেন পরমাণু বা অ্যাটমস। অ্যাটম কথাটা আসে গ্রিক শব্দ থেকে, অ্যাটমস। এর সমসাময়িক প্লেটো এবং এরিস্টটলের মতে পরমাণুসমূহ অবিচ্ছেদ্য এবং ভাঙার কোনো নির্দিষ্ট সময়সীমা নাই, এটাকে যত খুশি ভাঙা যায়। এইভাবে ফুলে গেছে সব।